আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আলোচ্য বিষয় হলো এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়। তোমরা জানো নবম অধ্যায় হলো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই অন্তরীকরণ সম্পর্কে আজকে আমার হলো প্রথম ক্লাস। তো নবম অধ্যায় আছে বক্ররেখার ঢাল এবং লিমিট হিসেবে অন্তরজ। আমরা নবম দশম শ্রেণীতে ঢাল নির্ণয় করতে শিখেছি। ঢালের সংজ্ঞায় বলা ছিল কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে উক্ত সরল রেখার ঢাল বলে। অর্থাৎ আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি হলো সরল রেখার ঢাল, কিন্তু আমরা এখানে আজকে পাচ্ছি দেখো বক্ররেখার ঢাল। তো আজকের এপিসোডে দুইটা জিনিস আলোচনা করবো, একটা হলো বক্ররেখার ঢাল এবং লিমিট হিসেবে অন্তরজ বা ডিফারেন্সিয়েশন। তো আগে দেখা যাক আসলে ঢালটা আসলে কি। মনে করি একটা কার্তেশীয় সমতল কল্পনা করি। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। মনে করি এ বি কোন একটি সরল, ও এ একটি সরল রেখা। এখন এই সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, তাহলে পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই নির্ণয় করি বা ধরি, তাহলে পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব টানি। তাহলে দেখো এখানে ত্রিভুজ ও পি এম এ কোণ এম ও পি ইকুয়াল হলো থিটা, অর্থাৎ এই কোণটা আমরা থিটা হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এই সমকোণী ত্রিভুজে ও হতে এম হলো এক্স, এবং কারণ ও হতে এম এর দূরত্ব যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে এইটা এখান থেকে ধরলাম হলো এক্স। আর এই রেখা যেহেতু সমান্তরাল, তাহলে এটা হবে ওয়াই। এজন্য পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে পি বিন্দু পেতে হলে আমাকে প্রথমে এক্স অক্ষের দিকে ও হতে এম পর্যন্ত এবং এম হতে পি পর্যন্ত যেতে হবে। এজন্য এই বিন্দুটা হলো এক্স ওয়াই বিন্দু। এখন ও এম পি ত্রিভুজে দেখো এটা হলো এক সমকোণ, অর্থাৎ আমরা লিখতে পারি ট্যান কোণ এম ও পি ইকুয়াল লম্ব ভাগ ভূমি পি এম ভাগ ও এম, বা ট্যান থিটা সমান সমান লম্ব বরাবর আছে হলো ওয়াই আর ভূমি বরাবর আছে হলো এক্স। মূলত ওয়াই ভাগ এক্সটাই হলো ঢাল। তাহলে ঢাল সমান সমান হলো ওয়াই ভাগ এক্স। আর এখানে ঢালকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করব। তাহলে এম ইকুয়াল হলো ওয়াই ভাগ এক্স, আর এটাই মূলত হলো ট্যান অনুপাত। কিন্তু এই রেখাটা যদি সরল রেখা না হয়, বক্র রেখা হয়, তাহলে তার ঢাল কেমন হবে? চিন্তা করো, সরল রেখার ঢাল নির্ণয় করা একদম সহজ, কিন্তু রেখাটা যদি বক্র রেখা হয়, এবার ওই সরল রেখাটার রূপ যদি এবার এরকম বক্ররেখা হয়, এই বক্ররেখাটাকে আমরা এ বি রেখা দ্বারা কল্পনা করতে পারি। তাহলে রেখার উপর যে কোনো দুইটি বিন্দু নিলাম, পি এবং কিউ। চিত্রে খেয়াল করো, পুনরায় একটা কার্তেশীয় সমতল কল্পনা করি, যেটা এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এই কার্তেশীয় সমতলে যে কোনো একটি বক্ররেখা এ বি নিলাম। তাহলে এ বি রেখার উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, যে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে এখানেও পি হতে এক্স অক্ষের উপর একটি যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে
লম্বটি ও এক্স অক্ষের উপর এম বিন্দুতে ছেদ করে। তাহলে বুঝতেই পারতেছো ও হতে এম হবে এক্স এবং এম হতে পি হবে ওয়াই, কারণ এই রেখা পরস্পর সমান্তরাল। এখন এ বি বক্ররেখার সমীকরণ, এ বি বক্ররেখার সমীকরণ আমরা ধরতে পারি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। ফাংশন ধরলাম, তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আমরা একটা ফাংশন হিসাবে কল্পনা করতে পারি, কারণ এখানে ওয়াই এর মানটা এক্স এর মানের উপর নির্ভরশীল। এক্স পরিবর্তন হলে ওয়াইও পরিবর্তন হবে। তো পরিবর্তনটা আমি এখানে দেখো গ্রাফে দেখা দিচ্ছে। এখানে যেহেতু এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, অর্থাৎ এক্স হ্রাস বৃদ্ধি ঘটলে ওয়াই এরও হ্রাস বৃদ্ধি ঘটবে। আমরা আর একটা বিন্দু ধরি কিউ। তাহলে এক্স যদি সামান্য বৃদ্ধি পেয়ে যদি ধরো এতটুকু আসে, অর্থাৎ এখান থেকে এটুকু হলো এক্স, তো এক্স আর একটু সামান্য বৃদ্ধি পাবে, যার পরিমাণ ধরলাম ডেল এক্স। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স এর সামান্য পরিবর্তনে ওয়াই এরও সামান্য পরিবর্তন ঘটবে। তাহলে যদি এক্স এর বৃদ্ধি ডেল এক্স পরিমাণ হয়, তবে ওয়াই এর পরিবর্তন বা ওয়াই এর বৃদ্ধি হবে ডেল ওয়াই পরিমাণ। তো বিষয়টি খেয়াল করো, আগে ও এক্স ছিল ও হতে এম পর্যন্ত, এবার এক্স এর পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়ে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এম হতে কিউ হতে যদি এখানে আরেকটি লম্ব কল্পনা করা যায়, এর নাম দিলাম হলো এন, অর্থাৎ কিউ হতে ও এক্স এর উপর কিউ এন লম্ব টানি। তাহলে দেখো এইখান থেকে এইটুক ছিল ওয়াই। এখন যদি কিউ এন এর উপর আরেকটি লম্ব অঙ্কন করা যায় পি বিন্দু হতে, এর নাম দিলাম এস। তাহলে এখান থেকে এটা ছিল ওয়াই, তাহলে এখান থেকে এইটুক হবে ডেল ওয়াই। তাহলে এরূপ সামান্য বৃদ্ধি বা হ্রাসের জন্য আমরা সমীকরণটাকে 1 নং সমীকরণের বর্ধিত রূপ লিখতে পারি, অর্থাৎ এক্স এর সামান্য বৃদ্ধিতে যদি ওয়াই এর বৃদ্ধি পায়, তাহলে 1 নং সমীকরণটা দাঁড়ায় ডেল ওয়াই, মানে ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এটা হলো সমীকরণ নাম্বার 2। তো আশা করি বুঝতে পারছো, এখানে এক্স এর সামান্য বৃদ্ধিতে ওয়াই এরও সামান্য বৃদ্ধি, বা এক্স এর এখানে যদি মাইনাস দিতাম তাহলে কিউ বিন্দুটা আসতো এই দিকে, তাহলে মাইনাসের জন্য হ্রাসের জন্য এখানে মাইনাস হতো, এখানেও মাইনাস হতো। তা আমরা এখানে বৃদ্ধি হিসাবে আলোচনা করতেছি। এখন আমরা করব সমীকরণ 2 কে 1 নং দ্বারা বিয়োগ করে দেব। তাহলে 2 নং এ আছে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। বা তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, এখানে শুধু থাকে ডেল ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স।
এটাকে ধরবো আমরা সমীকরণ নাম্বার 3। এখন এবি বক্ররেখার ঢাল নির্ণয়ের জন্য আমরা এই বিন্দুগামী একটি সরল রেখা কল্পনা করি। সরল রেখাটির নাম দিলাম, এটা ধরলাম ইউ, এটার নাম ধরলাম ভি। এখানে ও হতে এম, এম হলো এক্স। তাহলে ইউ ভি সরল রেখা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করলে, অর্থাৎ এই রেখাটি এক্স অক্ষের সাথে এখানে একটা কোণ উৎপন্ন করবে, যার নাম দিলাম হলো থিটা। তাহলে কোণ হলো এক্স ভি কিউ ইকুয়াল হলো থিটা। এখন দেখো চিত্রে খেয়াল করো, ও এক্স সমান্তরাল পিএস, অর্থাৎ এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল এবং ইউভি তাদের ছেদক। তাহলে এই কোণ হলো কি অনুরূপ কোণ। তাহলে আমরা জানি অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ এক্স ভি কিউ ইকুয়াল হলো কোণ এস পি কিউ ইকুয়াল হলো থিটা। অতএব ত্রিভুজ পি কিউ এস এ কোণ পি এস কিউ ইকুয়াল হলো এক সমকোণ বা 90 ডিগ্রি, যেখানে এস পি কিউ হলো থিটা। তা আমরা জানি থিটার বিপরীত কোণ বাহুটাই হলো লম্ব, তাহলে এটা অবশ্যই হবে ভূমি। তাহলে এখানে আমরা দেখো ট্যান অনুপাত যদি নেই, অতএব ত্রিভুজ পি কিউ এস এ ট্যান থিটা সমান সমান লম্ব হলো কিউ এস, লম্ব কিউ এস, ভূমি হলো পি এস। ইকুয়াল লিখতে পারি কিউ হতে এস এর মান হলো ডেল ওয়াই এবং পি এস হলো ডেল এক্স, মানে এটুক হলো ডেল এক্স, তাহলে এটুকু হবে ডেল এক্স। তাহলে এবার আমরা এখানে লিমিট প্রয়োগ করব। লিমিটটা এমন, ধরো কিউ বিন্দুটা ক্রমশ কমতে 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 পি এর দিকে যদি আসতে থাকে, অর্থাৎ এই পি বিন্দুটা এরকম বক্র পথ বরাবর ধীরে 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 যত কিউ এর দিকে আসবে তত ওয়াই এরও পরিবর্তন ঘটবে, এক্স এরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ কিউ বিন্দু ক্রমশ পি বিন্দুতে পতিত হলে ডেল এক্স এর মানও হ্রাস পাবে, সেই সাথে সাথে ডেল ওয়াই এর মানও হ্রাস পাবে। তাহলে এইভাবে হ্রাস পেতে পেতে যদি, এটা আমরা সমীকরণ নাম্বার দিলাম 4, এভাবে হ্রাস পেতে পেতে যদি কিউ বিন্দুটা পির অতি নিকটবর্তী হয় বা কিউ বিন্দুতে পতিত হয়, এরকম অবস্থায় ডেল এক্স এর মানও প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছাবে। তো ঠিক এই মুহূর্তে আমরা এখন এই পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব।
তো এই স্পর্শকের একটা নাম দিলাম হলো টি, এটা আমরা নাম দিলাম হলো জেড, টি জেড রেখা। তাহলে টি জেড রেখা এক্স অক্ষের সাথে ধরি আলফা কোণ উৎপন্ন করে, এই কোণটা হলো আলফা কোণ, অর্থাৎ এক্স জেড পি বা এক্স জেড টি, অর্থাৎ কোণ এক্স জেড টি ইকুয়াল হলো আলফা কোণ। ইকুয়াল আমরা ধরতে পারি, তাহলে দেখো এম জেড পি কোণ সমান সমান কোণ হলো এম জেড পি কোণ। তাহলে দেখো ত্রিভুজ এম জেড পি এ ট্যান আলফা ইকুয়াল, আমরা হিসাব করতেছি এই সমকোণী ত্রিভুজে পি এম ভাগ জেড এম। তাহলে পি এম বরাবর হলো ওয়াই এবং এম জেড বরাবর আছে হলো এক্স, অর্থাৎ এখানে পি জেড সরল রেখার ঢাল হলো পি এম ভাগ জেড এম বা ওয়াই ভাগ এক্স। এখন আমরা আবার লিমিটে চলে আসি, যদি কিউ বিন্দু ধীরে ধীরে পি বিন্দুর নিকটবর্তী হয় তাহলে ডেল এক্স টেন্ডস টু 0 হয়। তাহলে এই শর্তে আমরা 4 নং সমীকরণকে লিখতে পারি, দেখো তাহলে এগুলা মুছে দেই। এটা 4, এটা দিলাম হলো 5। তো জিনিসটা আমি আবার বলতেছি, কিউ বিন্দু ক্রমশ পি বিন্দুর নিকটবর্তী হলে ডেল এক্স টেন্ডস টু 0 হবে, তখন থিটা টেন্ডস টু আলফা হবে। তো বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যখন এই শর্তটা বিবেচনা করব তখন 4 এবং 5 নংকে লিখতে পারি আমরা, দেখো tan আলফা ইকুয়াল লিমিট কিউ টেন্ডস টু পি, এই হলো tan থিটা। তা আশা করি বুঝতে পারতেছো, এটা কিন্তু এই শর্ত প্রয়োগ করে এখানে লিখলাম, যদি কিউটা ধীরে ধীরে পির নিকটবর্তী হয় তখন এক্স এর মান ক্রমশ ডেল এক্স এর মান ধীরে ধীরে হ্রাস পেতে পেতে এক সময় শূন্যের কাছাকাছি হবে, তখন যা থিটা তাই আলফা, এরকম একটা, যদি সরাসরি সমান নয় তবে থিটাটা আলফার নিকটবর্তী হবে। তখন এই শর্তে এই ট্যান থিটা এবং ট্যান আলফার রূপ দাঁড়াবে এরকম। তাহলে আমরা যদি এখন এটার মান বসায় দেই, দেখো ট্যান থিটার মান হলো ডেল ওয়াই ভাগ ডেল এক্স, এটা মুছে দেই, বা ট্যান আলফার মানও আমরা জানি ওয়াই ভাগ এক্স ইকুয়াল লিমিট, এটা হবে তাহলে ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে এটা ছিল ডেল ওয়াই ভাগ, এটা হলো ডেল ওয়াই, সরি, অর্থাৎ
এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে আমরা এটাকে সরাসরি ডিওয়াই ভাগ ডিএক্স হিসাবে কল্পনা করতে পারি। অর্থাৎ এটাই কিন্তু আমাদের ঢাল, এটা হলো আমাদের ঢাল। তাহলে ঢাল মূলত হলো আমরা জানি এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার, অথবা এটাও বলা যায় যে ওয়াই অক্ষের মানে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ভাগ হলো এক্স স্থানাঙ্কের পরিবর্তন, যেটা আমি সংক্ষিপ্তভাবে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করলাম। তাহলে ঢাল যেহেতু ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন, আর এখানে আমরা পাইলাম হলো লিমিট ডেল এক্স টেন্স টু 0। তো দেখো ডেল ওয়াই এর মান আমরা এখানে বের করেছি, ডেল ওয়াই এর মান হলো এইটা 3 নং সমীকরণ থেকে এটা মানটা আমরা বসায় দেব। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ভাগ ডেল এক্স। তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত এবি বক্র এবি বক্ররেখার ঢাল নির্ণয়ের সূত্র, বা এটাকেই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর সাথে ওয়াই এর অন্তরীকরণ বা অন্তরসহগ। তাহলে এই সূত্রটাকে আমরা দেখো বিভিন্নভাবে এখন লিখতে পারি। ডিওয়াই ভাগ, আসলে ডিওয়াই ভাগ ডিএক্স এটা বলা যাবে না, এটা ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু আসলে ভাগ আকারে নাই। লিমিট, এটা হলো লিমিট এইচ টেন্স টু 0। তাহলে আমরা এখানে সমীকরণটা লিখবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই ডেল এক্স এর পরিবর্তে আমরা লিখবো হলো এইচ। তো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিএক্স, মূলত এটা হলো একটা ব্যবকলনীয় অপারেটর বা অন্তরজ অপারেটর ওয়াই, মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। লিমিট এইচ টেন্স টু 0, এটাকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ লিখতে পারি। তো এটাকে মূলত এফ ড্যাশ এক্স হিসাবে কল্পনা করা হয়, অর্থাৎ ওয়াই কে এক্স এর সাপেক্ষে যদি একবার ব্যবকলন করা হয় তাহলে এফ অফ এক্স, বা এটাকে আবার ওয়াই ওয়ান দ্বারাও প্রকাশ করা হয়। ওয়াই ওয়ান অর্থ হলো এইটা, আবার এফ ড্যাশ এক্স অর্থ হলো এটা। তাহলে ওয়াই ওয়ান বলতে বোঝায় ওয়াই কে একবার ব্যবকলন, বা এফ ড্যাশ এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর এটাই মূলত হলো সেই ট্যান আলফা বা ট্যান থিটা, বা এটাকে এম দ্বারাও প্রকাশ করা হয়, এটাই হলো এস এল ও পিই, যার বাংলা হলো ঢাল, সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ হলো এইচ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো। কোনো জায়গায় সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবে। তোমাদের শুধু একটু সমস্যা হতে পারে যে এখানে যে লিমিট হিসাবে যে ধরা হলো যে কিউ যখন পি এর অতি নিকটবর্তী হলো, অর্থাৎ কিউ পি এর নিকটবর্তী আসলো, তখন ডেল এক্স টেন্স টু
জিরোর নিকটবর্তী, অর্থাৎ এই যে সামান্য অতি সামান্য যে পরিবর্তন, এই পরিবর্তনকে আর কল্পনায় করা যাবে না। তখন থিটা, অর্থাৎ তখন দেখো আলফাটাও থিটার নিকটবর্তী হলো। তো এই বিষয়ে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবে, আমি পরবর্তী লেকচারে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ।